তো আগের দিন যেটা আমরা করেছিলাম, তো সেটার উপরে আমরা আগে কিছু এমসিকিউ ডিসকাস করি, তারপর আমরা হচ্ছে আজকে টপিক নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন বলছে, আচ্ছা, মানে বুঝতে পারছো? বলো, মিনিং বুঝতে পেরেছো? যদি মানে না বুঝতে পারো তাহলে বলবে বুঝিয়ে দেবো। লেভিয়েট মানে কি স্যার? লেভিড অ্যাড মানে মানে নেওয়া হয়, মানে ধার্য করা। স্যার জিএসটি। স্যার জিএসটি। আচ্ছা, ভেরি গুড, জিএসটি। তোমরা কি, আমি কি এই কথাটা তোমাদের প্রথম থেকে পড়ানোর সময় বারবার কি বলেছি? তোমরা একদমই ক্লাসের দিকে মনই দাও। বলাই হয়েছে জিএসটি সবসময় হয় কার উপরে? ফাইনাল গুডস এর উপরে। আমি বলিনি জিএসটি প্রত্যেক স্টেজে হয়? এই প্রবলেমটাকে সলভ করার জন্যই তো বাবা জিএসটি এলো, যে প্রত্যেক স্টেজে ট্যাক্স হতো। আমি বলেছিলাম তো যে কেক বানাতে গেলে আগে কি হতো, প্রত্যেক স্টেজে গমের উপর আলাদা ট্যাক্স দিতে হতো, গম থেকে আটা বা ময়দার উপরে ট্যাক্স দিতে হতো, তারপর আবার কেকের উপর ট্যাক্স দিতে হতো। অর্থাৎ প্রত্যেক স্টেপে স্টেপে ট্যাক্স নিতে হতো, ফলে ট্যাক্স ব্যবস্থা জটিল ছিল। সেই জন্য কি করা হয়েছে, কর ব্যবস্থাটাকে ঠিক করার জন্য এখন ফাইনাল প্রোডাক্টের উপরে নেওয়া হবে। তুমি টিভি কিনলে টিভির ওপরেই তো তুমি জিএসটি দাও, নাকি টিভি তৈরি করতে যেসব জিনিস লাগে তার উপরে তুমি জিএসটি দাও, তাই না? এটাই তো প্রবলেম সলভ করা, তাই তো? মনে পড়ছে কি কথাটা, কি বলেছিলাম? হ্যাঁ স্যার। তাহলে তোমরা ভুল কেন বলছো? যেটা হবে না, যেটা প্রবলেম সলভ করার জন্য হয়েছে, তোমরা সেটাই কেন উত্তর বলছো? তাহলে কি হবে উত্তর? তো ভ্যাট হবে। অবশ্যই ভ্যাট হবে। ভ্যাটটাই তো ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটটাই ছিল ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ যখন কোনো জিনিসের প্রত্যেকটা স্টেপে স্টেপে যখন হতো, তখনই তো সেই ভ্যাটেরই পরিবর্তন করে বা বন্ধ করে কর ব্যবস্থাকে সিম্পলিফাই করার জন্যই তো জিএসটি এলো না, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেটা সবসময় ফাইনাল গুডস এর উপরে হয়, তাহলে ভুল বলার কিছু ছিল না। ইজি কোশ্চেন ছিল, সহজ কোশ্চেনে প্রথমেই ভুল করলে কেন? নট এক্সপেক্টেড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ ইনডাইরেক্ট ট্যাক্স? নিচের কোনটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স? বলো। যা, কর্পোরেশন ট্যাক্স। ওয়েলথ আন্দাজে ট্যাক্স। উত্তর। সেলস ট্যাক্স। তোমরা সব আন্দাজে উত্তর দিচ্ছ, কেউ বোঝোইনি যা পড়ালাম, কেউ বুঝোনি, কেউ বুঝোনি। দেখো, ইনকাম ট্যাক্স মানে আয়কর, তাহলে ইনকাম ট্যাক্স কি ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স। কারণ কি, তুমি আয় করে তুমি পেমেন্ট করছো, তুমি কর ফাঁকি দিতে পারো, তার মানে এটা তোমাকে পে করতে হচ্ছে। ওয়েলথ ট্যাক্স, সম্পদ কর। তাহলে তুমি কোনো যদি সম্পত্তি কিনো, তাহলে বা সম্পত্তি ক্রয় করো, ওয়েলথ তোমার সম্পত্তি রয়েছে, তখন সেই জন্য তোমাকে ট্যাক্স দিতে হয়, সম্পদ কর। এটা কি ধরনের ট্যাক্স? এটা কোন ধরনের ট্যাক্স? এটাও ডাইরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স। অবশ্যই ডাইরেক্ট, অবশ্যই ডাইরেক্ট ট্যাক্স সম্পদ কেনার জন্য। কর্পোরেশন ট্যাক্স, যেটা হচ্ছে আমরা বলি যে কোম্পানির ট্যাক্স। এবার কোম্পানির ক্ষেত্রে কি হয়, সেটা জয়েন্ট ভেঞ্চার হয়, ঠিক আছে? আমি এক্সপ্লেন করেছিলাম জয়েন্ট ভেঞ্চার, মনে আছে না ভুলে গেছো? মনে আছে না ভুলে গেছো? বলো, ভুলে গেলে স্যার বলো, একবার বলে বলে দেবো। দিন, মনে পড়ে যাবে। জয়েন্ট ভেঞ্চার মানে একটা কোম্পানির যদি একাধিক মালিক থাকে, একাধিক যদি মালিক থাকে, তখন সেই কোম্পানিটা শেয়ার মার্কেটে থাকবে, তখন সেই কোম্পানি যখন শেয়ার বিক্রি করবে, তার একাধিক মালিক থাকে, তার উপরে কর্পোরেশন ট্যাক্স, জয়েন্ট ভেঞ্চারের উপরে, সেটাও ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু একমাত্র যে সেলস ট্যাক্স, বিক্রয় কর, তুমি যদি কোনো জিনিস বিক্রি করো, তাহলে এই সেলস ট্যাক্সও তো ইনক্লুড হয়ে গেছে না জিএসটির সাথে। তাহলে একমাত্র সেলস ট্যাক্স,
এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তুমি কোনো যখন জিনিস যখন বিক্রি করো, তাহলে সেই বিক্রির ওপর তোমার হাতে যে ট্যাক্সটা পড়বে সেটা তোমার ইনডাইরেক্ট ট্যাক্স। বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স আর অ্যাবলিশড বাই দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? ভ্যাট। ভ্যাট। কি হবে? ভ্যাট। ভেরি গুড। তাহলে এটাই বললাম প্রথম থেকে যে ভ্যাটটাকে বন্ধ করে ভ্যাটের পরিবর্তে আরো অনেক ধরনের কর ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ভ্যাট। তো ভ্যাট কে বন্ধ করে আমাদের চালু করা হয়েছে কি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কত খ্রিস্টাব্দে চালু হয়েছে জিএসটি ভারতে? 2014। 2014। বাহ। কত তারিখে ডেট? 1 জুলাই 2017। একদম পড়ান, একদম মানে খাতাটা যে একবার খুলে দেখবো কি হয়েছে না হয়েছে, কিচ্ছু দেখো, কিচ্ছু দেখো। পরের কোশ্চেন, ইফ টাটা, টাটা একটা কোম্পানি আমরা প্রত্যেকেই জানি, রতন টাটা। ইফ টাটা ইম্পোর্টস এ প্রোডাক্ট ফ্রম অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশ। বিদেশ। বিদেশ থেকে, তাহলে হুইচ কাইন্ড অফ ট্যাক্স, কোন ধরনের ট্যাক্স তার উপরে আর লেভিড অন, তার উপরে প্রয়োগ করা হবে? বলো। কাস্টম তো। অবশ্যই কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক। কাস্টমস ডিউটি তার উপরে দেওয়া হবে। কখন কোনো জিনিস যদি তুমি বিদেশ থেকে আমদানি করো, তাহলে তার উপরে তোমার কাস্টমস ট্যাক্স, কাস্টম ডিউটি পড়বে, আবগারি শুল্ক পড়বে, তাই না? অবশ্যই। আচ্ছা, এটা কি হবে বলো? লিখিয়েছিল, আর্টিকেল সহ লিখিয়েছিল। এটা ইনকাম ট্যাক্স। ইনকাম। Which of the following tax is imposed by central government but state government collect it? কি হবে? ইনকাম ট্যাক্স। শিওর? অন্য কিছু নয়? হ্যাঁ স্যার, ইনকাম ট্যাক্স তো হবে। অ্যান্সার হবে ইনকাম ট্যাক্স। ওকে, ভেরি গুড। নেক্সট, হোয়াট ইজ মিন বাই ট্যাক্স হেভেন? স্যার একটুখানি Heaven মানে? দেখিয়ে লিখছিলাম 5 নাম্বারটা একটু দেখি স্যার। 5 নাম্বার। ঠিক আছে, হয়ে গেছে। স্যার ট্যাক্স হেভেন মানে? ট্যাক্স হেভেন মানে ক্লাস ও করেছিলে? হেভেন মানে নেওয়া, নেওয়া। না, ক্লাস করেছিলে যখন পড়িয়েছিলাম ট্যাক্স হেভেন, তখন ছিলে ক্লাসে? আগে সেটা বলো। হ্যাঁ স্যার ছিল। তাহলে এবং এটা নিয়ে আলোচনাও হলো, কিছু আলোচনাও হয়েছিল। অনেকে এখানে অ্যান্সার বলছিলে স্যার সিঙ্গাপুর হবে না, আমি বললাম কেন সিঙ্গাপুর হবে না। ব্ল্যাক লিস্টেড খাতায় আছে না নেই? ট্যাক্স স্বর্গ বলেছিলাম। স্যার এ দাগটা হবে? অবশ্যই এটাই হবে। কি বলা আছে? এ কান্ট্রি হুইচ গিভস ট্যাক্স এক্সেপশন, মানে করের ক্ষেত্রে অব্যাহতি দেয়। ট্যাক্স এক্সেপশন মানে করের ক্ষেত্রে অব্যাহতি দেয়। কাদেরকে? টু দ্য ফরেন সিটিজেন্স, বাইরের যারা সিটিজেন রয়েছে তাদেরকে করের অব্যাহতি দেয়, ট্যাক্স এক্সেপশন। কর যাতে কম দিতে হয় তার অব্যাহতি দেয়। কেন? দ্যাট দেয়ার উইল বি নো ট্যাক্স অন ইনভেস্টিং দ্য মানি ইন দেয়ার কান্ট্রি। তাদের দেশে যদি ইনভেস্ট করে তার জন্য
সেই দেশে তাদের ট্যাক্স এক্সেমশন দেয়া হয়। এই জন্য এই যে সেই যে দেশগুলোকে ট্যাক্স হেভেন বলা হয়। আমি লিস্ট বলেছিলাম কোন কোন দেশ, তার তালিকা বলেছিলাম, এবার মনে পড়ছে ট্যাক্স হেভেন? মনে পড়ছে না ভুলে গেছে? হ্যাঁ স্যার বলুন। এবার মনে পড়ছে। আচ্ছা, which kind of tax system found in India? কি হবে? স্যার প্রগ্রেসিভ ট্যাক্স। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়? প্রোগ্রেসিভ ট্যাক্স। ভেরি গুড। কারণ কি প্রোগ্রেসিভ ট্যাক্স মানে কি, তোমার আয় যত বাড়বে তোমাকে বেশি পরিমাণে ট্যাক্স দিতে হবে, দ্যাট ইজ প্রোগ্রেসিভ ট্যাক্স। তার মানে ইন্ডিয়াতে তো এটাই হয়, তোমার আয় যদি 5 লাখ থেকে 10 লাখের মধ্যে হয় তাহলে তোমাকে হয়তো 10% ট্যাক্স দিতে হবে। তোমার আয় যদি 10 লাখ থেকে 20 লাখের মধ্যে হয় ইয়ারলি, তাহলে তোমাকে 15% ট্যাক্স দিতে হবে। তোমার আয় যদি 20 থেকে 30-এর মধ্যে হয় তোমাকে 25% ট্যাক্স দিতে হবে, বা যাই হোক একটা 20% ট্যাক্স দিতে হবে। তাহলে এই ধরনের ট্যাক্স কি হয়? প্রোগ্রেসিভ, আয় বাড়ার সাথে সাথে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ইন্ডিয়াতে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম দেখতে পাই। বলো এটা কি হবে? ডিগ্রেসিভ। বাকিটা কি বলছো? ঠিক বলছে না ভুল বলছো? ডিমিনিসেস মানে কমে, এই কথাটাই তো বলেছে যে যখন ট্যাক্স রেট কমে যায়, যখন ট্যাক্সেবল অ্যামাউন্ট বেড়ে যায়, মানে তোমার আয় বৃদ্ধির সাথে সাথে করের হার কমে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি ধরনের ট্যাক্সেশন সিস্টেম বলবো? রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। তাহলে সহজ গুলোও বলছো না তো। আচ্ছা বলো। ফ্রান্স, তাই তো? কিন্তু অপশনে নেই তো, তাহলে উত্তর ভুল আছে, তাই তো? অ্যান্সার হবে ফ্রান্স, তাই তো নাকি? ইউকে। হ্যাঁ, তাহলে তোমরা ভালো করে কেন ক্লাসের সময় খেয়াল করোনি কেন? আমি কি বলেছিলাম? বলেছিলাম ফ্রান্স স্যার কানাডা, কানাডা মনে হচ্ছে, কানাডা কি ভুলে গেছি। প্রথম দেশ যে জিএসটি মানে চালু করেছিল, আর ভারতের যে জিএসটি মডেল সেটা কানাডার মডেল অনুসারে। মনে পড়ছে দুটোর কি পার্থক্য ছিল? মনে পড়ছে একটু? আচ্ছা, লাস্ট কোশ্চেন বলো। হ্যাঁ, এতক্ষণ সময় লাগছে কেন? সেলস ট্যাক্স। মানে এখানের মধ্যে কোন ট্যাক্সটা স্টেট গভর্নমেন্ট এ করে থাকে? স্টেট গভর্নমেন্ট। এগ্রিকালচার ট্যাক্স। একটু পড়ছো না কেন গো? তো পড়ছো না? এগ্রিকালচার ট্যাক্স। হ্যাঁ, এতে ডাউটের কি আছে? প্রথম থেকেই বলা আছে যে এগ্রিকালচারের উপরে যা ট্যাক্স হয় সব সময় সেই রাজ্যের উপরে থাকে, রাজ্য এগ্রিকালচারের উপরে ট্যাক্স আরোপ করতে পারে।
তাই না, সবসময়ই বলা আছে। আর এটা যদি না থাকে, আর কি হতে পারে? আর কোন জিনিসে রাজ্যের হচ্ছে সোল পাওয়ার রয়েছে, রাজ্য নিজে করতে পারে? বলো, আর কি ছিল? মনে নেই? ইলেকট্রিসিটি। লিকার, ও হ্যাঁ, লিখে মদ, তাই না? এগুলো মনে রাখতে হবে না? মদ বিক্রি করে মমতা এত বড় লোক হচ্ছে, রাজ্যের দিল্লিতে এত লিকার স্ক্যাম কেন? কারণ রাজ্যের হাতে আছে না। কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ব্যাটেল অফ কনৌজ, বলো। সহজ কোশ্চেন, বলো, প্রত্যেকের কাছে উত্তর আশা করবো না। এই রে, স্যার বলবো? বলো, অবশ্যই বলো, যে বলতে পারো উত্তর সবাই বলবে। 1540। হ্যাঁ, একদম। কাদের মধ্যে হয়েছিল? বলো বলো, কাদের মধ্যে হয়েছিল বলো। স্যার হুমায়ুন। হুমায়ুন আর শেরশাহ স্যার, মানে হুমায়ুন আর শেরশাহ। 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন এবং শেরশাহ স্যার সুরির মধ্যে। দিল্লগ্রাম যুদ্ধ যেটা বলছে। ভেরি গুড, হ্যাঁ স্যার, বিল্লগ্রাম যুদ্ধ। ভেরি গুড, এই তো। এটি বিলগ্রামের যুদ্ধ নামেও পরিচিত। একদম ভেরি গুড, এই তো, এরকম উত্তর দেবে। উত্তর সবাই দেবে, ঠিক আছে? প্রশ্ন যে একজনের টপিক বলবো, এবার উত্তর সবাই দেবে, ঠিক আছে? যে পারবে অবশ্যই সে উত্তর দেবে। আচ্ছা, নেক্সট, পরের কোশ্চেন। বলো তো। আচ্ছা, এখানে বলবে, আচ্ছা বলো, আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? বলো, যে কেউ বলো, কোনো সমস্যা নেই, বলো, আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? স্যার বৈরাম খা। বৈরাম সিংহ। ভেরি গুড, মান সিংহ। হ্যাঁ হ্যাঁ, ভেরি মানসিংহ মানসিংহ, হ্যাঁ হ্যাঁ, মানসিংহ। এবার যে বৈরাম খান বললে সেটা আমি বলে দিচ্ছি। বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের প্রধান সেনাপতি। ঠিক আছে, যে বললে আমি সেই ডাউটটাও ক্লিয়ার করে দিলাম। যারা বৈরাম খান মনে মনে বলছো বা ভাবছো, বৈরাম খান হচ্ছে আমাদের হুমায়ুনের প্রধান সেনাপতি। ওকে, সেটাও ক্লিয়ার করে দিই, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট। ওকে, তারপরে বল। নেক্সট, 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, বলো তো। হ্যাঁ, চান্দেরির যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? ব্যাটেল অফ চান্দের। মেদিনী রায়। মেদিনীরা, ভেরি গুড। কত খ্রিস্টাব্দে হয়েছিল চান্দেরির যুদ্ধ? 1528। 1528। ভেরি গুড। 1528। 1528 খ্রিস্টাব্দে এই যুদ্ধে বাবর মেদিনী রায়কে পরাজিত করেছিল। ভেরি গুড। তাহলে নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করি। উম, বলো তো। হুম, এমনি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক আছে? দেখি এটা পারো কিনা। বাবর নামা থেকে বাবরের আত্মজীবনী
ব্যতীত আর কি জানা যায়? বলো। বাবরনামা থেকে কি জানা যায়? যে বলবে বাবরের অটোবায়োগ্রাফি, না, এটা ছাড়া আর কি জানা যায়? ভালো একটা কোশ্চেন। অপশনের মধ্যে দিল বাবরনামা থেকে কি জানা যায়, অপশনে বাবরের আত্মজীবনী দিল না, আর কি থাকতে পারে? ঠিক, বলো তো। পারবে না? স্যার অপশন দিন। অপশন ভাবতে হবে না। আহ, কারো উত্তর আসবে না? আচ্ছা, অপশন কি বলি? আচ্ছা, বলছি। হুম, ভারতের ভৌগোলিক অবস্থা, ভারতের রাজনৈতিক অবস্থা, ভারতের সামাজিক অবস্থা, এই তিনটার মধ্যে বল। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখি কার মাথায় স্ট্রাইক করে। এই চারটার মধ্যে কি হবে অ্যান্সার? যেটা হবে সেটা রাখ। স্যার রাজনৈতিক অবস্থা। অ্যান্সার হবে ভারতের ভৌগোলিক অবস্থা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, পরেরটা বলো তো। কেন আচ্ছা, কেন স্যার ভৌগোলিক অবস্থা? কারণ বাবর, না না না, বাবর এতে ভারতের যে সুন্দর মানে ভৌগোলিক অবস্থা, যে ভারত কত সুন্দর এবং ভারতের সম্পর্কে কতটা নদী রয়েছে, পর্বত রয়েছে, বাবর সেইটাই মেনশন করছে, ঠিক আছে। এই জন্য এখানে রয়েছে এটা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট বল। হ্যাঁ, যে মধ্যযুগের কোন ঐতিহাসিক শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হুম, মধ্যযুগের শাসক বলেছি, মধ্যযুগের হিমুরো, শাসক বলো। হিমু। হিমু বা হেমচন্দ্র। এবার প্রশ্নটা আছে হিমু বা হেমচন্দ্র কে ছিল? ওই তো মোহাম্মদ আদিল শাহের সেনাপতি ছিল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মোহাম্মদ আদিল শাহের সেনাপতি। নেক্সট, পরের উত্তর কোশ্চেন। বললে মনে পড়ছে। কি বলছো? বলো বলো। স্যার স্যার ও অন আছে, বুঝতে পারিনি, বললাম যে উত্তর বললে মনে পড়ছে তাই ভুলে গেলাম। আচ্ছা, ঠিক আছে। এবার বললো তো। হুম, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? একটা সাল। 1576। কত? 1576, তাই তো? 76। হুম, আচ্ছা, অ্যান্সার হচ্ছে 1576 খ্রিস্টাব্দে। কাদের কাদের মধ্যে? আকবর ও রানা আকবর প্রতাপ। রানা প্রতাপ সিং। আকবর ও মহারানা প্রতাপ। ভেরি গুড। 1576, 1576। ওকে, নেক্সট প্রশ্ন। উম, হুম, তা বলো তো। আচ্ছা, হুম, এই প্রশ্নটা বলো। ভারতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল শাসকের সময়কালে এসেছিলেন? আকবরের সময়। জাহাঙ্গীরের সময় না? জাহাঙ্গীরের সময় তো বাণিজ্য কুঠি স্থাপন হয়েছিল।
ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা যেন মনে থাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল আকবরের সময় 1600 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1600 খ্রিস্টাব্দে যখন এসেছিল তখন কিন্তু আকবর শাসক ছিলেন। এটা যেন মনে থাকে। আমি একটু টুইস্ট করলাম, দেখি জাহাঙ্গীর বলো কিনা। তো এটা মনে রেখেছো, ভেরি গুড। নেক্সট, তারপরে প্রশ্ন। হ্যাঁ, বলো তো, তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম দেখি, হবে না? অপশন দিলে বলে দেবে সঙ্গে সঙ্গে। দিন না স্যার অপশন। আচ্ছা, বলছি, মহেশ দাস মিলানটা তো তার উপাধি ছিল না না? রামতনু পান্ডে? রামতনু পান্ডে। রামতনু পান্ডে। রামতনু। আমি বললাম না, অপশন দিলে বলে দেবে, এটা সহজ ছিল। আচ্ছা, আচ্ছা বলো তো, এটা দেখি, মির্জা রাজা উপাধি কাকে দেওয়া হয়েছিল? দেখো, কারণ কি, মির্জা রাজা এপিথেট কাকে দেওয়া হয়েছে? মির্জা রাজা। অপশন? শাহজাহান স্যার। আচ্ছা ঠিক আছে, অপশন দিচ্ছি, মানসিংহ, টোডরমল, বীরবল, তানসেন। বলো এর মধ্যে কে? তার বীরবল মনে হচ্ছে। স্যার টোডরমল। অ্যান্সার হচ্ছে মানসিং। ঠিক আছে, মানসিং কে বলা হতো মির্জা রাজা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, বলো তো, উম, আচ্ছা বলো তো, হুম, আচ্ছা এটা দেখি, এটা পারবে না হয়, দেখি বলতে পারবে না। জাহাঙ্গীরের দরবারে উইলিয়াম হকিন্স ছাড়া আর কোন ইংরেজ যাত্রী এসেছিলেন? টমাস বলতে, রো। না একদম না, টমাস বাবু আগে এসেছিল, টমাস আগে এসেছিল একসাথে জাহাঙ্গীরের সময়। মুনরো মুনরো। না বাবা, মুন্ড্রো কখন এসেছিল গো? মুন্ড্রো তো যে বক্সারের যুদ্ধের সময় সেনাপতি ছিল গো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। দরবারে তোমার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে কি বললাম না, উইলিয়াম হকিন্সের সাথে, সাথে হ্যাঁ, কোন ইংরেজ যাত্রী এসেছিল? আচ্ছা, অপশন দেবো, ট্রাই করবে? হ্যাঁ স্যার টমাস রোই তো মনে হয়, হ্যাঁ দিন অপশন। আচ্ছা, উইলিয়াম টমাস রো বাবু পরে এসেছিল, হ্যাঁ টমাস রো নয়। টমাস রো হলে কি আমি কি জানি না, তোমরা নামটা হয়তো জানো না, আমি অপশন দিচ্ছি তার মধ্যে বলি, উইলিয়াম ফিচ, এডওয়ার্ড টেরি, নিকোলাস ডাউনটন। এর মধ্যে কি? ডাউনটন, এর মধ্যে কি? নিকোলাস ডাউনটন। নিকোলাস ডাউনটন। না, অ্যান্সার হচ্ছে এডওয়ার্ড টেরি। উইলিয়াম ফিচ। উইলিয়াম ফিচ, ঠিক আছে, উইলিয়াম ফিচ ইনি এসেছিলেন। ওকে, আচ্ছা আরেকটা টপিক বলো।
যে কোনো হিস্ট্রি বলতে পারো, কনস্টিটিউশন বলতে পারো। প্রতিবাদী আগে ধর্ম তোমাদের আন্দোলন। প্রতিবাদী ধর্ম আন্দোলন, ওকে ঠিক আছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন। আচ্ছা, ঠিক আছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে তাহলে প্রথম প্রশ্ন। আচ্ছা বলো তো, বিনয় পিটক সংকলন করেছিলেন কে? উপালি। 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 তাহলে একটু কঠিন কোশ্চেনের দিকে যাবো, একটু কঠিন কোশ্চেন করি নাকি? হ্যাঁ স্যার। উপালি। আচ্ছা তাহলে চলো একটু কঠিনের দিকে যাচ্ছি। বলো, কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন শাখার পৃষ্ঠপোষক ছিলেন? মহাযান। মহাযান। বাহ বাহ বাহ, মহাযান। বিনয়। মহাযান, মহাজন হয়ে যাচ্ছে মহাযান, আবার মহাযান হবে না। নেক্সট, আচ্ছা এবার একটু হুম বলো, দক্ষিণ ভারতের কোন বংশের রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? যদি অপশনটাও দিতে পারি, টেনশন হ্যাঁ নেই। স্যার, অপশন। আচ্ছা অপশন হচ্ছে চালুক্য, রাষ্ট্রকূট, চোল, চের। এর মধ্যে কোনটা? রাজারা বলছি, ঠিক আছে, তার মানে একজন শাসক হলে হবে না, তাদের যে সাম্রাজ্যের মানে তাদের এর মধ্যে যতজন রাজারা ছিল তারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক হতে হবে। স্যার রাষ্ট্রকূট। ভেরি গুড অ্যান্সার, রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটরা জৈন ধর্মের বড় পৃষ্ঠপোষকতা করতেন, ঠিক আছে। রাষ্ট্রকূটরা চতুর্থ ইন্দ্র থেকে শুরু করে বেশিরভাগ রাষ্ট্রকূট রাজারা। চালুক্যরা কিন্তু বৌদ্ধ ধর্মে ছিল, চোলরা আমাদের হচ্ছে বৈষ্ণব ধর্মে, চেররা হচ্ছে শিবিজম ছিল। এবার একটা কোশ্চেন করি, বলো তো, আচ্ছা, বলো তো আচ্ছা এটা বলো তো, কোন বৌদ্ধ সঙ্গীতির অধ্যক্ষ ছিলেন সবকামী? দ্বিতীয়। 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 দ্বিতীয়, ওকে ঠিক আছে। আহ, সহজ, সহজ এটা। আচ্ছা, দেখি একটু তাহলে আচ্ছা ঠিক আছে চলো একটু মাথা খাই, দেখি পার, আচ্ছা, দেখি পারো নাকি। গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন? জীব। আচ্ছা, জীবক, ও- ও, ঠিক আছে। একটু আরেকটু দেবো, মানে টাপ দেবো, একটু ভালো রকম কোশ্চেন। স্যার না সে পারলে দিচ্ছি, আপনি বলে দেবেন, তা দিলে কি হয়েছে? না সে তো অবশ্যই, সে তো দেখো সেটা তো সব সময়। আচ্ছা ট্রাই করো, হ্যাঁ, জানতে তো গৌতম পারবো। বুদ্ধের কোন শিষ্য নাপিত ছিলেন? দেখি এটা পারো নাকি। স্যার অপশন দিন। আচ্ছা অপশন অপশন দিচ্ছি। অপশন হচ্ছে উম, সুনীতি,
উপালি, সুভদ্র, আনন্দ। Okay, সুনীতি। হ্যাঁ, কি হবে? নাপিত ছিল কে? সুনীতি। অ্যান্সার হবে ছিল সুভদ্র। উপালি। ঠিক আছে, আর এই সুভদ্র কে ছিল? আমি এখানে লিখে দিচ্ছি, কে কে কি সেক্ট থেকে বিলং করতো সেগুলো বলে দিচ্ছি। সুভদ্র কি ছিল? সুভদ্র বেসিক্যালি গৌতম বুদ্ধের হচ্ছে শেষ সময়ে ছিল। হ্যাঁ, এবার হচ্ছে সুভদ্র হচ্ছে এমনি জাস্ট মানে এমনি, সুভদ্রের আলাদা কোনো মানে এ ছিল না, তোমার হচ্ছে এরকম কোনো নিচু কাস্টের ছিল না। উপালি ছিল। আনন্দ, ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন তোমার হচ্ছে আনন্দ, এগুলো ঠিক আছে। হ্যাঁ, আর এই যে সুনীতি, সুনীতি ছিল তোমার হচ্ছে আহ ঝাড়ুদার। ঠিক আছে, এই জন্য দুটো থাকে। হ্যাঁ, এই সুনীতি ঝাড়ুদার ছিল, এই জন্য এই দুটো বেসিক্যালি উপালি আর সুনীতির মধ্যে একটা এ হয়ে থাকে, মানে কন্ট্রাডিক্ট হয়ে থাকে, মানে কোশ্চেনের মধ্যে। হুম, আচ্ছা, next একটা বলো তো। বলো তো দেখি। আচ্ছা, বলো। গৌতম বুদ্ধের সর্বপ্রথম মহিলা শিষ্যা কে ছিল? আম্রপালি। কি হবে? আম্রপালি বলছো? না, আম্রপালি প্রথম ছিল না, আগে কেউ ছিল না? গৌতমী, গৌতমী ছিল। হ্যাঁ। গৌতমী মানে তার মাসির কথা বলছো? হ্যাঁ। গৌতমী, ভেরি গুড। প্রথম তার যে মানে যার পালিত মাতা, ঠিক আছে, তার গৌতম। হ্যাঁ, আম্রপালি কে ছিল? আম্রপালি কে ছিল মনে আছে? আচ্ছা, শেষ, কে ছিল? শেষ। নগরবধূ। ঠিক আছে, আম্রপালি ছিল নগরবধূ। নগরবধূ মানে আগে কি হতো যে যাই হোক, মনে আছে যদি থাকো ভালো, ঠিক আছে, নাহলে অসুবিধা নেই, ডিটেলস বলে লাভ নেই বেশি। আচ্ছা, এবার বলো তো। আরে তো সুজাতা কে ছিলেন? সুজাতা। সুজাতা তোমার হচ্ছে সুজাতা, সুজাতার নামটা এই মুহূর্তে মনে আসছে না। সুজাতা নামে যশোদারা ছিলেন, সুজাতা নামে তো ঠিক এই মুহূর্তে মনে আসছে না ওর। স্যার আহ, ওই যে ওই যখন ধ্যানে বসেছিলেন তার আগে এক বাটি পায়েস দিয়েছিল না কি যেন করেছিল ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে ও পড়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, নেক্সট এবার বলো তো দেখি। স্যার এখানে কিন্তু প্রথম শিষ্যা ক্ষমা দেবী লিখিয়েছিলেন। ক্ষমা? হ্যাঁ, হ্যাঁ। ক্ষমা হবে মানে ফ্যামিলির মধ্যে হলে গৌতমী, ফ্যামিলির বাইরে হলে ক্ষমা হবে, কিন্তু যদি প্রথম মহিলা শিষ্যা যদি বলা হয় তাহলে অবশ্যই হচ্ছে তোমার এ করবে, গৌতমী করবে। ঠিক আছে, নাহলে ক্ষমা করবে, অসুবিধা নেই। গৌতমী আর অপশনে না থাকলে তাহলে ক্ষমা দেবী। ক্ষমা দেবী, ক্ষমা দেবী আচ্ছা, ক্ষমা, ক্ষমা দেবী, ঠিক আছে, দুটোই হবে। যদি গৌতমী না থাকে তাহলে ক্ষমা। হচ্ছে আচ্ছা, আর দুটো জিজ্ঞেস করি।
আচ্ছা, গৌতম বুদ্ধ কোন মহাজন পদে মারা যান? মল্ল। বল। মল্ল। ঠিক আছে, আর খুব বেশি এখানে সহজ, এই টপিকটা মানে সহজ, এখানে আসলে পড়িয়ে এত ভালো এই পড়া হয়েছে তো এখান থেকে বেশি না। আর কোনো টপিক বল, এর থেকে আর জিজ্ঞেস করবো। তথ্য জানার অধিকার কততম আর্টিকেলে অবস্থিত? 21। আরটিআই, ভেরি গুড। আর্টিকেল 21। ভেরি গুড, সহজ কোশ্চেন। আচ্ছা, বুঝতে পেরেছো তো বাকিটা কোশ্চেনটা? আরটিআই। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন, অবশ্যই আরটিআই। আচ্ছা, নেক্সট বলো দেখি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? 42। 42তম। 1976। 42তম, 1976। পড়েছো ভালো, এগুলো কমন কোশ্চেন। নেক্সট বলো দেখি। আচ্ছা, আচ্ছা বলো তো দেখি। সব সব সহজ সহজ হয়ে গেছে, এখন মনে হচ্ছে সবই সহজ লাগছে। আহ, স্যার আপনার কাছে লাঞ্চ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, এবার একটা প্রশ্ন বল, যে শোষণের বিরুদ্ধে অধিকার দ্বারা মূলত কাদের অধিকার রক্ষণ করা হয়? ঠিক আছে, শিশু ও মহিলা। অপশন চাইল্ড। অপশন শুনে উত্তর দেবে। শ্রমিক, শিশু, মহিলা, সরকারি কর্মচারী। কি হবে বল? শিশু হবে। শ্রমিক। কি হবে? শ্রমিক। তাহলে শিশু হবে না? প্রথমে শিশু, তারপরে মহিলা, তারপর মহিলা শ্রমিক। ভেরি গুড, তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখবে। যদি অপশনে শিশু থাকে, প্রথমে অবশ্যই শিশু হবে। যদি শিশু না থাকে, তাহলে অবশ্যই মহিলা হবে। আর যদি মহিলা না থাকে, তাহলে অবশ্যই শ্রমিক হবে। কি বললাম, বোঝা গেল না গেল না? তিনটে থাকলে অবশ্যই শিশু উত্তর হবে। যদি শিশু না থাকে, মহিলা হবে। মহিলা না থাকলে আমাদের শ্রমিক হবে। Okay? এবার বলো দেখি। আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? বলো। আইনের দৃষ্টিতে সাম্য। ইউকে তো। ব্রিটেন। গ্রেট ব্রিটেন, একদম ব্রিটেন। ঠিক আছে, আইনের দৃষ্টিতে সাম্য, ইকুয়ালিটি বিফোর ল। আর আইন দ্বারা সমভাবে সংরক্ষিত বললে ইউএসএ। ইউএসএ। আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন করি, অবশ্যই পলিটি সম্পর্ক, একটু বাইরে। কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে একটা হচ্ছে অ্যাক্ট পাস হয়েছিল। ঠিক আছে, তোমরা কতটা জানো কি জানো না, ঠিক আছে, তোমরা বলবে।
ঠিক আছে, যে কয়েকদিন আগে একটা অ্যাক্ট পাস হয়েছিল যেখানে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল। এখানে বলা হয়েছিল যে অ্যাডাল্ট্রি ইজ নট আ ক্রাইম। মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডাল্ট্রি? অ্যাডাল্ট্রি মানে হচ্ছে, কেউ জানো না? আমাকে এক্সপ্লেন করতে হবে। আমি টার্মটা বললাম অ্যাডাল্ট্রি, ঠিক আছে? এবার জিনিসটা জানো না জানো না বলো, তাহলে আমি এক্সপ্লেন করবো। বলে দিন। জানি না। তাহলে জিনিসটা শুনে রাখো, এবং জিনিসটা তোমাদের জানাটা দরকার যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। অ্যাডাল্ট্রি অ্যাডাল্ট্রি মানে হচ্ছে যে যেসব মানে ব্যক্তি বা মহিলা বলো বা পুরুষ বলো, বিবাহিত, ম্যারিড, কিন্তু তারপর হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে। মানে বুঝতেই পারছো, সেটা ছেলের ক্ষেত্রে হাজব্যান্ড তার ওয়াইফের সাথে, মানে ওয়াইফ থাকা অবস্থায় অন্য কোনো মহিলার সাথে, বা কোনো মহিলা তার হাজব্যান্ড থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সাথে যদি সম্পর্কে জড়িত হয়, সেটাকে বলা হয় অ্যাডাল্ট্রি। ওকে, তো অ্যাডাল্ট্রি আজ এতদিন আগে কি ছিল? ক্রিমিনালাইজ ছিল। মানে কেউ যদি এই ধরনের ক্রাইম করে থাকে তাহলে কি হতো? তাকে পানিশ করা হতো, শাস্তি দেওয়া হতো। সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে বলেছে যে না, এর জন্য কাউকে পানিশ করা যাবে না। এর জন্য হ্যাঁ, এটার কারণে তুমি ডিভোর্স কেস করতে পারো, মানে এটা সিভিল ম্যাটার থাকবে, এটা কোনো ক্রিমিনাল ম্যাটার থাকবে। ওকে, বুঝতে পারলাম না বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ, আচ্ছা, এবার আমার প্রশ্ন এবার আমার প্রশ্ন, এটা ঠিক হলো না ভুল হলো, বা এর মধ্যে কেন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিল, এবং এখন আমি কেন বলছি? তার কারণ এটা আবার পুনরায় যে আমাদের যে নতুন ল সিস্টেম আসছে, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা নতুন আমাদের অ্যাক্ট আসছে, যেটা ভোটের পরেই চালু হয়ে যাবে, সেখানে অ্যাডাল্ট্রিকে আবার ক্রিমিনালাইজ করা হচ্ছে। এবার এখানে তোমাদের কি মনে হয়, যেটা ঠিক হচ্ছে না একদম ভুল ঠিক হচ্ছে? হচ্ছে স্যার, একদম ঠিক হচ্ছে। আচ্ছা, একদম ঠিক হচ্ছে। তাহলে আগে কেন সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করলো? তাহলে সুপ্রিম কোর্ট তো ওইভাবে তো ঠিক ভুল আপনি মানে যদি ভুল বলা হয় তাহলে তো সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, মানে ক্রিমিনালাইজড নয় এটা যদি বলি, তাহলে হ্যাঁ, আপনার আমাদের যে মানে ম্যারেজ অ্যাক্ট আছে সেগুলোও চেঞ্জ করা উচিত, মানে সবকিছুই চেঞ্জ করতে হবে। আর যদি ক্রিমিনালাইজড হয় তাহলে যেমন আছে সেরকমই ঠিকঠাকই চলছে। তার মানে এবার আমি তোমাদের একটু ডিসকাস করে দিই ব্যাপারটা কি ছিল। এবার এটা কেন আমি তোমাদের বলছি, কারণ তোমরা এটা সম্পর্কে জানো না। সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট আসার আগে আগে যে অ্যাডাল্ট্রি যে ক্রিমিনালাইজ ছিল প্রথমে, সেটা ছিল অনলি ফর মেন, শুধু ছেলেদের জন্য ছিল। মানে কোনো ছেলে যদি চিট করে তাহলে তার শাস্তি হবে, কিন্তু কোনো মেয়ে যদি চিট করে তার জন্য তার কোনো শাস্তি হবে না। কি বললাম, বোঝা গেল? এটা আগে ছিল। তো এটা সুপ্রিম কোর্ট খারিজ করে বলেছে যে এটা ভায়োলেশন হচ্ছে। কিসের ভায়োলেশন হচ্ছে? ফান্ডামেন্টাল রাইটস এর। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14 ভায়োলেট করছে, রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট করছে, ঠিক আছে? 21 ভায়োলেট করছে, কারণ তার কারণে তার লাইফ ডিস্ট্রয় হচ্ছে, জীবন সংক্রান্ত হচ্ছে। এই কারণে সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করেছে। এই জন্য এটাকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে, যে না, এটা যে ম্যারেজ, এটা একটা কন্ট্রাক্ট, এটা পানিশেবল নয়। এটা শুধুমাত্র ছেলেদের পানিশ করা হতো, মেয়েদের নয়। কি বললাম, বোঝা গেল? সেই কারণে এটাকে ডিক্রিমিনালাইজ সুপ্রিম কোর্ট করেছিল। প্রেজেন্টলি ন্যায় সংহিতাতে এটাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে বোথ ম্যান অ্যান্ড ওমেনের জন্য। কি বললাম, বোঝা গেল না গেল না? এবার ক্লিয়ার হলো কেন তাহলে হ্যাঁ সুপ্রিম কোর্ট স্যার। খারিজ করেছিল? বোঝা গেল, ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে সোজা কথা একটা বলে দিচ্ছি, ভোট যদি এবারে বিজেপি কে দিয়েছো, বা যদি কোনো মত আসবে তো স্বাভাবিক, মেয়েদের যে বেশি, মানে সত্যি কথা বলতে মেয়েরা যে অধিক সুবিধা পাচ্ছিল সবকিছুতে, অনেক কিছুতে, যে মানে মিস পাওয়ারের যে মিস ইউজ, সেগুলো অনেক বন্ধ হয়ে যাবে নতুন অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, অনেক কিছু বন্ধ হয়ে যাবে। মানে যে সুবিধাগুলো তোমরা ভাবছিলে যে মেয়ে তো যা খুশি করতে পারে, অনেক কিছু বন্ধ। বোঝা গেল? কি ক্লিয়ার হলো কথাটা? এটা হ্যাঁ ব্যাপার। স্যার। এবার আমার প্রশ্ন এখানে,
যে ঠিক আছে, মেল ফিমেল এদের জন্য ক্রিমিনালাইজ করা উচিত কি উচিত না? এবার তোমাদের কি মনে হয়, ক্রিমিনালাইজ করা উচিত, হ্যাঁ কি না, কি মনে হ্যাঁ, হচ্ছে? বোথ ক্ষেত্রেই করা হ্যাঁ উচিত। উচিত স্যার, ডিসক্রিমিনেশন একদম করা উচিত। তাহলে ভাবো এখানে সেই সব মেয়েদের কথা ভাবো যেখানে তারা ম্যারেজের পরে তার হাজবেন্ড তাদের উপর অত্যাচার করছে, কোনো মতে সেখান থেকে বেরোতে দিচ্ছে না, তাহলে সেই জায়গায় একটা মেয়ে কি করা উচিত? সে তো কোনো মতে কিছুই করতে পারছে না তার দিক থেকে। তার কাছে যদি একটা অপশন আসে, তখন যদি সে সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে সেই কারণে সে ম্যারেজ তো ব্রিচ করেছে, তাহলে তার শাস্তি হওয়া উচিত। তাহলে কারণ এখনকার দিন তাহলে জিনিসগুলো ভাবার বিষয় আছে, বুঝতে পারছো? বলাটা খুব সহজ কথা যে ক্রিমিনালাইজ করে দেওয়াটা খুব সহজ ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি ম্যারেজ কি একটা পানিশেবল ব্যাপার? ম্যারেজ যদি ব্রিচ হয় তার জন্য সেটা কি পানিশেবল ব্যাপার, না একটা কন্ট্রাক্ট ব্রিচ? তার মানে তুমি কারোর সাথে যে কোনো কন্ট্রাক্ট যদি ব্রেক হয় তার জন্য কি তার শাস্তি হওয়া উচিত? ম্যারেজ কিন্তু একটা কন্ট্রাক্ট, জিনিসগুলো বোঝো কি বলছি, বুঝতে পারছো? এগুলো নিয়ে ভাববে, এগুলো নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় আসবে, বিভিন্ন জায়গায় এতে করবে, সেখানে বুঝবে যে এগুলো দেখো আজকে হঠাৎ করে তুমি বলছো, কিন্তু যখনই তুমি একটা মেজর পোর্শন অফ ওমেনের মধ্যে দেখবে, সেখানে সেই মেয়ের পক্ষে বা সেই মেয়ে বহু রকম ভাবে সে কিন্তু মানে সোসাইটিতে তাকে এ হতে হয়, ঠিক আছে? তো যাই হোক, তো ইন কেস যদি আমার জাজমেন্ট জানতে চাও যে স্যার আপনার কি মনে হয় অনেক কিছু বিবেচনা করে, তো আই থিঙ্ক সো এটা ক্রিমিনালাইজ করা উচিত নয়। কারণ এতে মানে ভালোর থেকে অনেক বেশি খারাপ হবে, স্ট্রিক্টনেস, ঠিক আছে? কারণ আমরা সবাই একটা জেনারেল একটা কথা জিজ্ঞেস করি যে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, এটা ভালো না খারাপ, তোমাদের কি মনে হয়? জাস্ট একটা প্রশ্ন। স্যার খারাপ। ভালো খারাপ? নয়। খারাপ না, দেখো মেয়েরা বলছো খারাপ, এবার আমি একটু আলোচনা করি, যে আমি একটু বলি, 1 মিনিটেই বলে দেবো। দেখো লক্ষ্মীর ভান্ডার হওয়ার কারণে মেয়েদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট হয়েছে। এর আগে কোনোদিন মেয়ের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকতো? মেয়ের কোনো টাকা থাকতো? থাকতো না। আজকে লক্ষ্মীর ভান্ডার হওয়ার কারণে একজন হাজবেন্ড তার ওয়াইফের গায়ে হাত তোলার আগে 5বার ভাবে, বা মেয়েও ভাবতে পারে যে না, আমি লক্ষ্মীর ভান্ডারে 500 পাই, 1000 পাই, যাই পাই, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই খেয়ে পরে অন্তত বাঁচতে পারবো, কারণ একটা কিছু পাই আমি। এবং লক্ষ্মীর ভান্ডারের কারণে আজকে মেয়েরা আজকে ব্যাংক ব্যবস্থা বা টাকা সম্পর্কে মেয়েরা বুঝছে, নাহলে এতদিন এই হাড়ির নিচে চালের নিচে ছিল। তাহলে এবারে বলো লক্ষ্মীর ভান্ডারে মেয়েদের উন্নতি হয়েছে না হয়নি? স্যার তুমি বলো এইভাবে না করে তো অন্যভাবেও করা যেত, মানে এই কিভাবে, যে বলো 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 মানে তাই এই টাকাটাই যদি কোনো কাজের মাধ্যমে দেয়া যেত তাহলে তো কিভাবে, কর্মসংস্থান হতো। কিভাবে? মানে কাজ যদি কিছু দেওয়া, বলো যেমন হয় না কিভাবে, এই ছোটখাটো সমবায়ের মতন আর কি। এইভাবে তুমি শুধু বলো শুধু না, ঘরে বসে টাকাটা না দিয়ে। তুমি স্যার বলো না এটা একদিক দিয়ে ভালো হয়েছে, আবার একদিক দিয়ে খারাপও হয়েছে। দেখো তোমরা ভুলটা কি করছো বলো তো। আর দেখো আমি কিন্তু কখনোই মানে মমতা ব্যানার্জির সাপোর্টার নয়, এটা তোমরা ক্লাস করে তো খুব ভালোভাবেই বোঝো যে আমি মমতা ব্যানার্জির কখনোই সাপোর্টার নয়। কিন্তু আমি একটা কথা সবসময় বলছি, লক্ষ্মীর ভান্ডার সত্যিই খুব প্রয়োজন ছিল, সত্যি হ্যাঁ, পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য প্রয়োজন ছিল, সত্যিই প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, অনেক কারণ গরিব বাবা মা এদের ক্ষেত্রে মানে অনেক সুবিধে হয়েছে, তাদের ওষুধ কেনাই হোক বা অনেক কিছুতে খাবার মেয়েদের নিজস্ব একটা কেনাই। টাকা হয়েছে, মেয়েদের ব্যাংকে অ্যাকাউন্ট। কোনোদিন তোমরা দেখেছো যে কোনো মেয়ে মানে কোনো তোমার মায়ের কোনোদিন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তুমি একটা জিনিস ভেবে দেখো তো, মেয়েদের ব্যাংকে অ্যাকাউন্ট, এটা কোনোদিন সম্ভব হতো যদি না লক্ষ্মীর ভান্ডার হতো? ভেবে দেখো না, অর্থ, মেয়েদের হাতে অর্থ, মেয়েদের সবসময় ডিপেন্ড করতে হয় হাজব্যান্ড কখন টাকা দেবে তার উপরে। আজকে মেয়েদের হাতে অর্থ এসছে বা টাকা আসছে, সেটা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের কারণে। কথাগুলো ভেবে দেখবে। এবার তোমরা যদি ভাবো যে না স্যার এর কারণে এই যে চাকরি পাচ্ছে না, এই পাচ্ছে না, এগুলো ভুল কথা। এগুলোর ব্যাপারটা কিরকম বলতো, এগুলো এগুলো কি বলতো, তোমাদের লোক যা বোঝাচ্ছে তোমরা সেগুলো বুঝছো। জিনিসটা একটা ভেবে দেখো, সাপোজ তোমরা এই যে বিভিন্ন সিনেমায় টিনেমায় দেখায় শিবের মাথায় জল ঢালা বা দুধ ঢেলে দুধ অপচয় করার থেকে গরিবদেরকে দান করা ভালো, এটা তোমরা অনেক জায়গায় শুনেছো। বা কোনো পূজা এই করার থেকে শিবের মাথায় ঢেলে নষ্ট করার থেকে কোনো গরিবকে দান করা ভালো, এটা তো তোমরা পড়েছো, মানে বিভিন্ন জায়গায় শুনেছো। এগ্রি করো না করো না বলো? এত দুধ নষ্ট করা হয় শিবের মাথায়, বলো নিজেরাই বলো, বলো বলো।
করি না স্যার। কেন করো না বলো? এটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে না? তুমি বলো। হ্যাঁ স্যার, ওয়েস্টেজ। এবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি দুধ ঢালতে গিয়ে 5 টাকা খরচ করেছো, তুমি বলছো যে সেটা যদি গরিবদেরকে দান করায় ভালো। হ্যাঁ, তুমি তোমার জন্মদিনে 2000 টাকা 3000 টাকা ট্রিট দাও না বন্ধুদেরকে? তাহলে সেই 2000 টাকা 3000 টাকা তুমি বন্ধুদের ট্রিট না দিয়ে 2000 3000 টাকার গরিবদেরকে খাওয়াতে তো পারো। না, তুমি সেটা করবে না। তুমি কি করবে, ওই 10 টাকার যে দুধ, তোমার মনে হবে না সেটাই ওয়েস্টেজ যেন না। ব্যাপারটা সেখানে। চাকরি পশ্চিমবঙ্গে দিচ্ছে না, তার সঙ্গে তুমি লক্ষ্মীর ভান্ডারকে গুলাতে যেও না। দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে চাকরি হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ তুমি যদি হিসাব করে দেখো, যে একটা চাকরি দিতে গেলে যে স্যালারি তাকে পেমেন্ট করতে হয় না, সেই স্যালারি, সেই চাকরির রিক্রুটমেন্টে যে মানে চাকরির ফর্ম ফিল আপে যে টাকা হয় না, ফর্ম ফিল আপ করতে তোমরা যে অ্যাপ্লাই করতে যে টাকা খরচ করো না, সেই টাকার ইন্টারেস্টে সেই যতজনকে চাকরি দেওয়া হয়েছে তার সারা জীবনের স্যালারি দেওয়া যায়। এটা জানো কি? কথাটা ভেবে রাখ। হ্যাঁ স্যার। ঠিক আছে, কথাটা ভেবে রাখবে। তো এটা সম্পূর্ণ আলাদা কথা। যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে চাকরি হচ্ছে না, এটা সম্পূর্ণ আলাদা। হুম। তো এগুলো ভেবে রাখ, কথাগুলো ভেবে রাখো, ফলে যখন আলোচনা হবে না, এগুলোর মানে এগুলো আমি কেন তোমাদের একটা কথা বলছি, তার কারণ দেখো তোমরা বড় হচ্ছে, বিভিন্ন জায়গায় নেক্সট টাইম টিচার হবে, বিভিন্ন লোকের সাথে কথা বলবে, এগুলো মানুষের জানাটা প্রয়োজন, ঠিক আছে, জানাটা দরকার। এখানে কিন্তু তুমি, ফলে তোমার এখন তোমাদের মনে তো একটা কনফিউশন, স্যার তাহলে আপনি কোনটা ঠিক বলছেন, কি তাহলে ঠিক কাজ করছেন? বাবা, সবাই যে যার নিজের ইন্টারেস্টের কাজ করছে, ঠিক আছে, কিন্তু যেটা ঠিক তার সেটাকে ঠিক বলতে হবে, আর যেটা ভুল বাবু সেটাকে ভুল বলতে হবে। কি বললাম, বোঝা গেল? কি বলতে চাইছি বুঝতে পারছো? ঠিককে ঠিক হ্যাঁ বলো, স্যার। ভুলকে ভুল বলো, ঠিককে ঠিক বলো, ভুলকে স্যার ভুল বলো। অ্যাকাউন্টের কথা যদি বলেন তাহলে তো মোদি তো অনেক আগেই করে দিয়েছে বিনা হ্যাঁ, মূল্যে যে অ্যাকাউন্ট, জনধন মুদ, হ্যাঁ, যে অ্যাকাউন্টটা। কিন্তু তার মধ্যে কি মেয়েদের অ্যাকাউন্ট হয়েছিল বলো? তুমি বলো না, কটা মেয়েদের অ্যাকাউন্ট হয়েছে? জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কটা মেয়েদের অ্যাকাউন্ট? তুমি বলো না। ওমেন আপলিফমেন্টে তুমি কি, মমতা ব্যানার্জি যেটা করেছে বা যতটা পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য, হ্যাঁ, পরের গল্প ছেড়ে দাও, সেগুলোর কথা আমি, সন্দেশখালি এইসব ইস্যু এগুলো আমি কথা বলছি না, কিন্তু সত্যি কথা বলতে আজকে পশ্চিমবঙ্গের অনেকটাই উন্নতির কারণ কিন্তু মমতা ব্যানার্জি, সত্যি কথা, এটা মানতে অস্বীকার করা যায় না। আজকে রোডস, আজকের হসপিটাল, যে তুমি হসপিটালে যদি সুপার স্পেশালিটি হসপিটালে যাও 2 টাকায় তুমি ট্রিটমেন্ট করাতে পারো, ওষুধ ফ্রি দেয়। আজকে রোডস অনেক বেশি ভালো, আজকে ইলেকট্রিসিটি অনেক বেশি ভালো। তো হচ্ছে তার কারণ, কিন্তু আগে সিপিএম সরকার ছিল, বলা হতো লোডশেডিং এর সরকার। প্রত্যেকদিন আমরাও ছোটবেলায় সন্ধ্যা হলেই হারিকেন নিয়ে বসতাম। আজকে এখন কখনো দেখেছো হারিকেন জ্বালতে কাউকে? কারেন্ট যায়, প্রত্যন্ত গ্রামেও যায়নি। ঠিক আছে, তো যেটা দেখো হয়েছে সেটা বাবা হয়েছে। তো সেদিক থেকে হ্যাঁ, এবার তারপরে দেখো তার পেছনে যারা রয়েছে তারা করাপশন করছে, সে তো হবে, আমি সাপোর্ট করছি না, বাট প্রত্যেকে তার জায়গায় ভুল। যেমন বিজেপি কি ভুল করছে, বিজেপির ভুলের দিক থেকে সবচেয়ে বড় যেটা মোদিজি ভুল করছে, সেটা কি, যে সে একটা লিমিট দেখানোর চেষ্টা করছে, যে বাবু আমার ভারতের আয় বা ভারত এই পজিশনে আছে, তার জন্য তার যে ড্রব্যাক সেগুলোকে হাইড করার চেষ্টা করছে। কিভাবে টাকা বাড়াতে হবে তার জন্য কিভাবে প্রচুর পরিমাণ, মানে ফুড, প্রচুর পরিমাণে সেলস করে ফুড, ফলে আজকে ফুড কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের যত ভালো ভালো সব প্রোডাক্ট আছে, খাওয়ার আছে, সব আমেরিকা বলো অন্যান্য দেশ বলো সেগুলো অ্যাকসেপ্টই করছে না। বড় বড় জাহাজের কন্টেনার, আমাদের যেখান থেকে স্পাইসেস খাওয়ার বা কন্টেনার আমেরিকায় যাচ্ছে, আমেরিকা অ্যাকসেপ্টই করছে না, সেগুলোকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এগুলো কি জানো কত টাকার ক্ষতি হচ্ছে? এগুলো জানো না, কারণ আমাদের যে FSSAI, যে আমরা খাওয়ার আগে দেখি না, পিছন দিকে লেভেল দেখি, যে এটা বা এটা খুব ফ্যাসাই, আমাদের ফুড সেফটি অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এটাকে অ্যাপ্রুভ করেছে, তাতে যে কি আছে সেটা তুমি নিজেও ভাবতে পারবে। তাহলে এটা পরিষ্কার কথা, তোমরা যদি ভাবো প্যাকেট খাওয়ারটা খুব ভালো আর হচ্ছে স্ট্রিট ফুড খারাপ, ভুল ভাববে। স্ট্রিট ফুড অনেক বেশি হেলদি প্যাকেট ফুডের থেকে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা নিজেরা খুঁজে দেখবে, চারদিক দেখে বুঝবে যে প্যাকেট ফুডের মতো জঘন্য জিনিস আর কিছু হতে পারে না। আর এই যে জল কিনে খাও না, 10 টাকা 20 টাকায় যে জল কিনে খাও না, তার থেকে বিষ। রাস্তায় এমনি টিউবওয়েল যেখান থেকে জল নিয়ে খাবে অনেক ভালো জল পাবে, ওই প্যাকেট জলের থেকে, মানে ওই, মানে মানে ওই যে বোতল বিক্রি হয়, তার সেটা অনেক বেশি বিষ। ঠিক আছে, যেগুলো তোমাদের মনে হয় যে প্রোডাক্ট, সেগুলোই অনেক বেশি বিষ থাকে। এগুলো একটু দেখবে, জিনিসগুলো সম্পর্কে দেখবে। এই